শিল্পী এই না। গানের যে কথা, এই গানটা আমি গাইলেও সুন্দর লাগবে। হ্যাঁ, সত্যি এই গানের কথা খুবই অসাধারণ। কেননা এই গানটা আসলে অবশ্যই পারফেকশনের একটা ব্যাপার আছে, জি। তো তারপরেও থাকে না এই গানটা, গানটা আর আপনাদের নেই, গানটা সবার হয়ে একদম, গেছে। একদম, একদম। এবং যেই গাইবে তার জীবনের দুঃখ সুখ অপ্রাপ্তি একটা আকাঙ্ক্ষা সেই গানে ফুটে ওঠে। এই কারণে বোধহয় গানটা এতখানি জনপ্রিয়তা পেয়েছে এত একদম, কম একদম, সময়ের মধ্যে। একদম। অভিনন্দন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন ফিরে যায় আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক, মিউজিক কম্পোজার জাহিদ নীরবের কাছে। আবারও চলে এলাম আপনার কাছে এবং শুরুতে যেটা বলছিলাম যে ইন্ডাস্ট্রিতে আপনার ব্যাপক নাম ডাক, সবাই মোটামুটি আপনাকে খুঁজে বেড়ায় সব সময় তাদের মিউজিকের জন্য, নাটক সিনেমা বিজ্ঞাপন সব কিছুতেই আপনার নামটা আসছে। এই যে গ্রহণযোগ্যতার জায়গাটা তৈরি হয়েছে, আপনি কবে আঁচ করতে পারলেন যে আপনি একটা ভালো গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছেন? এটা আসলে শুরু হয়েছে 2017 থেকে। মিস্টার জনি ছিল আমার ফার্স্ট নাটক। আর সঙ্গীত পরিচালক হিসেবে সিনেমায় কাজ করা শুরু করে হচ্ছে পদ্মপাতার জল নামে একটা সিনেমা ছিল, সেটা হচ্ছে 2016-এ রিলিজ হয়েছে। সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর ছিলাম। সো আর পদ্মাপুরাণ দিয়ে হচ্ছে প্রথম শুরু। পদ্মাপুরাণ, পরাণ, তারপর হচ্ছে উৎসব, বনলতা এক্সপ্রেস, এগুলো আমার মিউজিক ডিরেকশনের সিনেমা। আর ওটিটিতে মহানগর, সাবরিনা, জিম্মি, ব্যাচেলার পয়েন্ট, এগুলো হচ্ছে ওটিটির কাজ। সো আসলে গ্রহণযোগ্যতার জায়গাটা, যেহেতু আমার কাজ হয় সব ডিরেক্টরদের সাথে, সো ডিরেক্টর, মিউজিশিয়ান এক জিনিস, গানের মিউজিক করা এক জিনিস, আর ক্লায়েন্টের পারপাস সার্ভ করা, তার তার আইডিয়া, তার গল্প, সে কীভাবে দর্শকের কাছে নিতে চায়, সেটার মিউজিক কী হওয়া উচিত, সেটার ডিফারেন্ট গল্প। আমি একটা উদাহরণ দিই, মহানগর নামে একটা সত্যজিৎ রায়ের সিনেমা আছে, যেই সিনেমার মিউজিক ডিরেক্টর সত্যজিৎ রায় নিজে। সো ওইখানে আমি একটা রেফারেন্স হিসেবে একটা মিউজিক শুনতেছিলাম, একটা পাখোয়াজ খুব বেসুরো বাজতেছিল। সো আমি এটা নিতেই পারতেছিলাম না, আমি কি সত্যজিৎ রায় বুঝলো না, কিংবা ওনার আশেপাশের মিউজিশিয়ান কেউ ধরাই দিল না যে এটা বেসুরো? ব্যাপারটা কি আপেক্ষিক হতে পারে না যে আপনার খারাপ লাগছে অন্যের হয়তো ভালো লাগছে না, এরকম? সেক্ষেত্রে আসলে প্রশ্নটা, সেক্ষেত্রে আমি আসলে পরে ডিকোড করলাম যে ওই সিকোয়েন্সের মিউজিকটা ডিস্টারবেন্স ছিল। সে আসলে ডিস্টার্ব করার জন্য একটা করিমাতে, নর্মালি আমরা কি করি, সা পা কিংবা সাতে তবলাটা বা পাখসা বাঁধি শুরু করি, সেটা করিমাতে বাজছিল যাতে ওই ডিস্টারবেন্সটা ক্রিয়েট এই হয়। গ্রামার তো আর আমরা জানি না, না। আমি বললাম আর কি। যাই হোক, সো আমরা এই যে হয় না যে মিউজিকের গ্রামারের বাইরে কখনো গিয়ে, কিংবা যেখানে কোনো মিউজিকই নেই, অনেক শব্দের একটা মেলবন্ধন, একটা সংযোজন করা, যেটা গল্পকে কি বলে সাপোর্ট দিবে। কথা বলতে গেলে আরো অনেক গল্প আসতে থাকবে এবং গল্প আমরা করব, কিন্তু সকালের আড্ডা কথা শুরু হয়ে গেছে, গান হচ্ছে না, এটা একটু দুঃখের ব্যাপার। আপনাকে 2 লাইন হলো গান দিয়ে আজকের আড্ডাটা শুরু করতে হবে। এই গানটা হচ্ছে লাস্ট ঈদে প্রেসার কুকার সিনেমাতে গিয়েছে অঙ্কন কুমার, বড়াই করে। বড়াই করে। সো ওইটাই তুই সকালের বেলার গান, ওইটা শুরু করছি। বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি, তাই যার কাছে যাই এই দুপুরে, আমার তোমায় অনেক মনে হলো, তাই কার কাছে যাই মিশে গেলে তুমি, জানি না তো কোন মোহনায় কার কাছে যাই এই আধারে, কোথায় গেলে আর তোমায় বলো পাই, কার কাছে যাই বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি, তাই যার কাছে যাই। অঙ্কনের গলায় বেশি সুন্দর লাগবে হয়তো, আমি যেহেতু এটার শিল্পী এই না। গানের যে কথা, এই গানটা আমি গাইলেও সুন্দর লাগবে। হ্যাঁ, সত্যি এই গানের কথা খুবই অসাধারণ। কেননা এই গানটা আসলে অবশ্যই পারফেকশনের একটা ব্যাপার আছে, জি। তো তারপরেও থাকে না এই গানটা, গানটা আর আপনাদের নেই, গানটা সবার হয়ে একদম, গেছে। একদম, একদম। এবং যেই গাইবে তার জীবনের দুঃখ সুখ অপ্রাপ্তি একটা আকাঙ্ক্ষা সেই গানে ফুটে ওঠে। এই কারণে বোধহয় গানটা এতখানি জনপ্রিয়তা পেয়েছে এত একদম, কম একদম, সময়ের মধ্যে। একদম। অভিনন্দন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইবার ঈদেও আপনার একটি সিনেমা রকস্টার, জি। রকস্টার শাকিব খান, মেগাস্টার শাকিব খানের সাথে রকস্টার, এবং সেই সিনেমার মিউজিক ডিরেক্টর আপনি। এবার একটু রকস্টার নিয়ে শুনতে চাই। রকস্টার আমার মনে হয় যে একদম ভিন্নধর্মী একটা জায়গা, কারণ মেগাস্টার থাকা মানেই হচ্ছে এটা বড় স্কেলে চলে যাওয়া।
সারা কেমন পাচ্ছেন? অলরেডি রিলিজ হয়ে গেছে। রকস্টারের সারা আসলে রিলিজের আগে থেকে পাচ্ছিলাম আমরা, কারণ আমাদের গানগুলো একে একে বের হচ্ছিল এবং আমাদের সবাই হয় না যে একটা ক্রাউড থাকে যেটা আপনার ক্রাউড, আর শাকিব খানের ক্রাউডটা সারা বাংলাদেশ। তো সেই ক্রাউডটা যখন এই আমাদের ঝুড়িতে আসে তখন এই স্কেলটা বড় হয়ে যায়। শাকিব খানের সাথে কাজ করা কি এবারই প্রথম আপনার? জি, একদম প্রথম। Okay. তো রকস্টার যেহেতু মিউজিক্যাল ফিল্ম, আমার একটা চ্যালেঞ্জের জায়গা ছিল। আমি অনেক জনরা এক্সপ্লোর করার সুযোগ পেয়েছি এবং করেছি। অনেক পজিটিভ রিভিউ আসতেছে, প্লাস অনেক সমালোচনা আসতেছে, যেটা আমি পজিটিভলি দেখতেছি। এবং যেহেতু গান অনেকগুলো এই সিনেমায়, আমরা যতটুকু জানি সবগুলো গান এখনো আসেনি, এখনো বোধহয় কয়েকটা গান বাকিও আছে। আপনার কি মনে হয় বাকি গানগুলো দিয়ে আপনারা, মানে ভালো গানগুলো আগে রিলিজ করেছেন, বাকি গানগুলো একটু? ব্যাপারটা এরকম না, কারণ কিছু গান আছে যেগুলো গল্প রিভিল করে দিবে। সো ওই গানগুলো আমরা একটু পরে ছাড়তে চাই। সো আচ্ছা না, যে কিছু গানের মাধ্যমে আসলে গল্প যদি আগে প্রকাশ পেয়ে যায়, তার মানুষ তো সিনেমা হলে গিয়ে ছবি দেখবে। সুতরাং গান হিট করবে এরকম কোনো টার্গেট নিয়ে আপনারা গান ছাড়েননি? হিট হওয়ার বিষয়টা কি একদমই আপেক্ষিক, একদমই এটা যেটা মানুষ নিয়ে নেবে সেটা কোনো কারণ ছাড়াই নিয়ে নেবে, এটা কোনো ক্যালকুলেশন কাজ করে না। আবার তাহলে একটু বড়াই করেতে যেতে চাই যে যখন বড়াই করে গানটা নিয়ে আপনারা কাজ করেছেন প্রেসার কুকারের ব্যাকএন্ডে, সেই সময় কি ভেবেছিলেন যে গানটা এতখানি জনপ্রিয় হবে? না, বড়াই করে প্রথমত আমাদের অ্যালবামের গান ছিল, অঙ্কন আমার জন্য লিখেছিল, শুরু করেছিল যে আমি গানটা আমার অ্যালবামে গাইবো। সো রাফি ভাইকে আমি আউট অফ নোওয়্যার আমি মোবাইলে কথা বলতেছিলাম, মোবাইলেই শোনালাম, আমি গিয়ে শোনালাম গুন করে। উনি বললো যে ভাই আমার এই গানটা লাগবে। সো আমি বললাম যে রাফি ভাই আমার অনেক কথাই বলে, বাট উনি 3-4 মাস টানা আমার পিছনে এটা যে গানটা দেন গানটা দেন। পরে আমি গানটা দিলাম। আমি যখন গান বানাচ্ছিলাম আমরা সবাই শিওর ছিলাম যে এটা হয়তো নিশ ক্রাউড, যেটা আমরা বলি যে কিছু লোক হয়তো শুনবে, কিন্তু এইভাবে যে সবাই ম্যাচ লেভেলে যাবে এটা আমরা ভাবি নাই। সামনে আর কি কি কাজ আসছে? রকস্টারের পরে বাবা দিবসে একটা কাজ আসছে, সেটা হচ্ছে চরকিতে যাবে, লাইফ লাইন, যেটা ভিন্নধর্মী গল্প, কাজী আসাদ পরিচালিত, খুবই সুন্দর একটা ফিকশন আমি বলবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখবেন যে আপনার মতো আমার মতো কেউ কেউ পোস্ট করছে যুগল ছবি, তার নিচে লেখা থাকে লাইফ লাইন। আপনি রিসেন্টলি আপনার লাইফ লাইন খুঁজে পেয়েছেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে জি। এবং আমরা দেখেছিও। সেটি নিয়ে একটু জানতে চাই, আপনার লাইফ লাইনকে নিয়ে আপনার লাইফটা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। আমরা শুরু করেছি লাস্ট অক্টোবরে 2025-এর। সো ও আমার অনেক বছরের বন্ধু, আমরা 11 বছরের বন্ধু। সো ফাইনালি আমরা এমন একটা পরিণতিতে পৌঁছেছি। সো খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। যদিও ব্যক্তিগত জীবনটা একান্তই আপনার, তারপরেও জানতে চাই, যেহেতু জাহিদ নীরব সকলের প্রিয় একজন মিউজিশিয়ান, মিউজিক ডিরেক্টর, তো তার জীবনে অনেকের একটু আগ্রহ থেকেই যায়। আপনার জীবন সঙ্গী তিনিও কি গানের মানুষ কিনা? না, উনি বেসিক্যালি উনি ওনার পড়ালেখা লতে ল অনার্স করেছেন। তারপরে উনি বেসিক্যালি একটা বিউটি সেলুনের ওনার। সো গানের মধ্যে নেই, বাট প্রচণ্ড গান শোনেন, ওর প্লেলিস্ট খুবই স্ট্রং, খুবই ভালো, মানে নিশ প্লেলিস্ট যেটাকে আমরা বলি। ও গ্রেট। যাই হোক, এবার আবার একটু কর্মজীবনে ফিরি। এখন যখন আপনি কখনো কোথাও যাচ্ছেন, আপনি তো দীর্ঘদিন চিরকুট ব্র্যান্ডের সাথে কাজ করেছেন, এখনো চিরকুট ব্র্যান্ডের সাথে আছেন? না, এখন নেই। চিকুরের সাথে নিয়ে। আচ্ছা, কিন্তু তারপরেও তো মানুষ তো আপনাকে চেনেন, জানেন। যখন পাবলিক প্লেসে আপনাকে চিনে ফেলে, তখন তারা প্রথম কি ধরনের অভিব্যক্তি জানায় আপনাকে? হয় কি, আমরা তো আসলে ক্যামেরার পেছনের মানুষ, বা স্টেজেও আমরা পেছনের মানুষ যারা জন, এর মধ্যে আসলে চিনে ফেলাটা কারা চিনে? যারা মিউজিক ফলো করে, হয়তো সেও টুকটাক মিউজিক করছে। সো তার অনুভূতি থাকে কি, দুই ধরনের থাকে, অডিয়েন্স থাকে, যারা আসলে একটা সেলফি তুলতে চায়। কিন্তু আমাদের অডিয়েন্সটা এরকম না, ও হয়তো একটু মিউজিক পারে, ও একটু মিউজিক সম্বন্ধে জানতে চায়। কিংবা আমার ফেসবুকে অসংখ্য মেসেজ আছে, ভাই একটা গান লিখেছি একটু দেখবেন, কিন্তু আমি একটু গান গাইতে চাই। সো আমাদের যেই ফলোয়ার্সটা আছে সেটা কম, কিন্তু এর আসলে মিউজিক রিলেটেড। মিউজিকে তো আপনার মাল্টিটাস্কিং করা হচ্ছে, আমরা দেখছি যে সবাই সেলফি তুলতে চায়, গান গাইতে চায়। আপনি কি অভিনয়ে আসতে চান বাই এনি চান্স? না, যদি আপনাকে কখনো কোনো মিউজিক ভিডিওতে অনুরোধ করা হয় যে আপনি গান গিয়েছেন, আপনি একটু পর্দায়ও আসবেন? এইটা আসলে সময়ের সাথে দেখা যাবে, বাট আমি এখন যেমন আপনার সাথে কথা বলছি, সময়ের সাথে দেখা যাবে, তার মানে সম্ভাবনা আছে। না আমি সেটা বলছি, যেমন আমি এখন আনকমফোর্টেবল যে এই যে ক্যামেরার সামনে কথা বলতে হচ্ছে আমাকে, এটা গান গেতে দিলে আরো সহজ আমার জন্য। সো এটাই, যদি প্রয়োজনের খাতিরে আসতে হয় সেটা আসতে হবে আসলে। আবার একটু যদি গান শুনতে চাই, এবারে কোন গান শোনাবেন? আমি রকস্টার সিনেমার যেটা মেইন গান, যেটা ওইটা একটু গুনগুন করছি। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে,
আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল কোথায় গেল? নীল আকাশে গেছে। আচ্ছা, আকাশে যাক, আপনি তো আছেন আমাদের সাথে, সুতরাং গল্প করতে হবে আরো বেশ কিছুটা সময়। এখন আপনি বলেন যে যখন স্টেজে পারফর্ম করতেন, যদিও আপনি পেছনের মানুষ ছিলেন, তারপরেও তো দর্শক শ্রোতা তাদেরকে বোঝার একটা ব্যাপার আপনার মধ্যে থাকতো, তাদের মর্জি বুঝে বাজানোর একটা বিষয় আপনাদেরকে মেনটেন করতে হতো। কিন্তু যখন আপনি দর্শক দেখতে পাচ্ছেন না, যখন আপনি শ্রোতা দেখতে পাচ্ছেন না, বুঝতেও পারছেন না কারা আপনার দর্শক হবে, কারা আপনার শ্রোতা হবে, তখন তাদেরকে ভেবে একটা কাজকে কিভাবে সাজান? স্টেজ সবসময় বেস্ট জায়গা। আমি গত বছরের দুইটা উদাহরণ দেই। একটা হচ্ছে আমি ইউনেস্কোতে পারফর্ম করেছি, তখন ওইখানে আমাদের দূতাবাসের মানুষ ছাড়া সবাই তো কেউই তো বাংলা বোঝে না, ভিন্ন ভাষাভাষী ভিন্ন ভাষাভাষীর। সো ওইখানে আসলে মিউজিক ইটসেলফ আ ল্যাঙ্গুয়েজ। সো আমার মিউজিকটা আমি করতেছি, এটা সারা পৃথিবীতেই সেম। এখানে যেটা সারেগামাপা, বিদেশে সেটা ডোরে মি ফা সো। সো ইটস অ্যাবসলিউটলি সেম। কি কি বিদেশে সেটা? ডোরে মি ফা সো, ডোরে মি ফা সো লা টি ডো। হ্যাঁ, সো ইটস অ্যাবসলিউটলি সেম, জাস্ট নাম আলাদা। এটা কোন দেশের ভাষা ছিল? এইটা মানে ইউরোপিয়ান ক্লাসিক্যালে সারেগামাপা ধানি ডোরে মি ফা সো, ডোরে মি ফা সো লা টি সো ডো, সরি। হ্যাঁ, সো এইটা এখানে যেটা আমাদের এখানে রাগ, সেটা হয়তো একটু আলাদা হয়ে ওয়েস্টার্ন স্কেল, ওইটাই আবার মিডল ইস্টে মাকাম। সো মিউজিক একটা ল্যাঙ্গুয়েজ যেটা পৃথিবীর সব জায়গায় সেম। আপনি এখানে পারকাশনে 6/8 বাজাচ্ছেন, আফ্রিকার ওই ফোক গানও 6/8 বাজাচ্ছেন। সো মিউজিকের আসলে কোনো ল্যাঙ্গুয়েজ থাকে না। সো ওটাই আমি বলতেছিলাম যে ওই ইউনেস্কোর হেডকোয়ার্টার যখন বাজাচ্ছিলাম, সবাই আমাদের মিউজিক এনজয় করতেছিল। জালাল ভাই ফ্লুটে ছিল, মিথুন চক্র ভাই ছিল হচ্ছে পারকাশনে, আমি ছিলাম গিটার এবং ভোকালে। এরপরে এই পরের মাসেই আমি চিটাগং স্টেডিয়ামে পারফর্ম করতেছিলাম। তো স্টেডিয়ামে আমরা নর্মালি কি হয়, আমরা রক গান করি, অনেক জনপ্রিয় গান করি, মানুষ গান গায়। করি। হ্যাঁ, তো মানুষ তখন কানেক্ট করে, রাইট? অনেক ড্রামস থাকে, হেভি মিউজিক থাকে। বাট কাকতালীয়ভাবে আমি তখন একটা কনসার্ট করতেছিলাম, শর্ত ছিল আমাদের দেশাত্মবোধক গান করতে হবে। সো আই ওয়াজ বিট নার্ভাস বিকজ এত মানুষ, ধরুন অ্যাবাউট 50,000 পিপল ওয়াজ দেয়ার। সো এখন ওদের সামনে আমি দেশাত্মবোধক গান গাবো, মানুষ তো চাকাও মারতে পারে। সো ওইখানে আমি, আমার মনে এমন আছে, হয়েছে কখনো? না এমন হয় নাই আলহামদুলিল্লাহ। আপনাদেরকে তো মানুষ ভীষণ পছন্দ করে। পছন্দ করে। আপনাদের সাথে আমার বেশ কয়েকবার এক স্টেজে না আপনাদেরকে অ্যানাউন্স করার সুযোগ হয়েছিল, আমি দেখেছি কি পরিমাণ জনপ্রিয় আপনারা। ইভেন চিরকুটের সাথে যেটা ছিল, চিরকুটের অনেক হিট গান আছে। সো ওইটাতে আমরা কখনো এই ফিলিং আমার কখনো ছিল না। বাট আমি যে কনসার্টের কথা বলতেছি, সেখানে তো আমি আই এম নো ওয়ান, এই 50,000 মানুষ আমাকে চিনেও না। সো আমরা গান শুরু করলাম মুক্তির মন্দির সোপানো তলে। আপনি বিশ্বাস করবেন না, পুরো স্টেডিয়াম গাচ্ছিল। আমি ওইটা জাস্ট মোবাইলে ধারণ করতেছিলাম যে সবাই ওই গানটা গাচ্ছে, কোনো ড্রামস নাই, কোনো গিটার নাই, কিছু নেই, জাস্ট ওনারা সবাই গাচ্ছে। সো এই যে আপনার অনুভূতি, এইটা কখনো স্টুডিওতে আসবে না। জাহিদ নীরবের জন্য অনেক অনেক শুভকামনা। Thank you. আপনার কণ্ঠে একটা গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় দিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম স্তিয়ার দত্ত রোড, ঢাকা 1205, ফোন 963203 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা বা অভিনেত্রী, শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন। একথা আমাদের সবারই জানা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আমি নজরুলের অসম্ভব ভক্ত, কাজী নজরুল ইসলামের। আমি একটা নজরুল গীতি দিয়ে শেষ করতে চাই, কারণ রিসেন্টলি 25শে মে নজরুল জয়ন্তী ছিল। সো ওই গানটা দিয়ে শেষ করতে চাই। আমার যাবার সময় হলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি, দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো,
দাও বিদায়।